জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই প্রায় স্কুলের, কলেজের বা বিশ্ববিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো আমার স্কুলের একটা গ্রুপ রয়েছে যেখানে ভেজ এবং নন ভেজ বিভিন্ন রকমের জোকস আছে। একটা নন ভেজ জোকস দিয়ে আজকের এই এপিসোড আমরা শুরু করব। আপনারা দয়া করে কিছু মনে করবেন না, একটুখানি নন ভেজ জোকস। যারা সিনিয়ররা দেখেন তাদের কাছে প্রথমেই আমি মাপ চেয়ে নিচ্ছি। তো জোকসটা এরকম একটুখানি, খুব ছোট জোকস। সেটা হচ্ছে সানি লিওনি যদি বাঙালি গৃহবধূ হতেন, সেটার উপরে তৈরি করা। সানি লিওনি তিনি বাঙালি গৃহবধূ, তিনি বাথরুমে স্নান করে বেরিয়ে কি হয়েছিল সেই ঘটনাটা তার হাজবেন্ড আসার পরে, তার স্বামী আসার পরে তিনি বলছেন যে, জানো আজকে বাবা এসেছিল, তো কি করলে? বললে যে উনি বললেন যে আমি স্নান করে বেরিয়েছিলাম, তো আমি আমি তো জানো খুব সংস্কার আমার, তার ফলে আমি মাথায় ঘোমটা দিতে কিন্তু ভুলিনি। মানে তার গায়ে একটা টাওয়েল জড়ানো ছিল, সেটা খুলে তিনি মাথায় দিয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে জোকস। মানে যারা বোঝার তারা বুঝে গেলেন যে সংস্কার আগে ছিল নাকি শরীর আগে ছিল নাকি লজ্জা শরম আগে ছিল, কোনটা আগে। তো এইটা আমাদের দেশের নির্বাচন কমিশন সম্বন্ধে আমরা উল্লেখ করতে চাইছি। কেন উল্লেখ করতে চাইছি? তার কারণ এই যে সিইসি মানে যিনি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, তাকে আমার মনে হয়েছে যে এই সানি লিওনি যদি বাঙালি গৃহবধূ হতেন, তিনি তার সংস্কার রাখার জন্য যেমন করে স্নানের পরে তিনি তার টাওয়েলটা মাথায় দিয়েছিলেন ঘোমটা হিসেবে, সেইটা যেন এই জ্ঞানেশ কুমারের সঙ্গে আমার তুলনা করতে ইচ্ছে করছে। এত অপদার্থ। মানে এই জন্যই আমি আমার থাম্বনেলে লিখেছি যে নির্বাচন কমিশন কি অপদার্থ, নির্বাচন কমিশন অপদার্থ, মানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। দেখুন, আমার তো আর ওই অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিদের মতো অত প্রভাব নেই। মানে তারা বলতে পারেন যে যা তা করে বাপ তুলে গালাগালি দিতে পারেন, ল্যাম্পপোস্টে বেঁধে মারবো, আর যা যা হয়ে চলেছে রাজ্যে, তারপরেও যেভাবে নির্বাচন কমিশন চুপ করে আছে, তার কারণ আর কি? তারা প্রভাবশালী, তাদের বিরাট টাকা পয়সা রয়েছে, এছাড়া তো আর কিছু না। কিন্তু সাধারণ যারা মানুষ, আমরা আমরা মানে আমরা ছোট ছোট সাংবাদিকরা, ইউটিউবাররা, আপনারা যারা শিক্ষক, আপনারা মজদুর, কেউ দোকানদার, কেউ ইঞ্জিনিয়ার, বা যে যে কোনো পেশায় আছেন, আপনারা যদি কেউ কিছু করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে নোটিশ চলে আসবে, আপনার বাড়িতে মানহানির মামলা হবে, আপনাকে জেলে তুলে নিয়ে যাবে। কিন্তু যারা এই ধরনের বিরাট বিরাট কোটি কোটি টাকা হেলিকপ্টারে করে উড়ে বেড়ায়, তবে জানেন তো, এই যে এখন এই বারবার বলতে খারাপ লাগে, চোরপোটার যারা পা চাটা, যারা চটি মিডিয়া যে ছবিটা দেখাচ্ছে, আমি একদম বলছি, ভালো করে বলছি, আপনারা একটু ওয়েট করুন। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনসভাগুলো হচ্ছে, বা মমতা ব্যানার্জি যেখানে যেখানে যাচ্ছেন, এক ফোঁটা লোক হচ্ছে না। মানে সামনে কয়েকটা লোক, আর পেছনের যে বিরাট আড়ম্বর, পিছনে এলইডি স্ক্রিন, সেখানে বড় বড় সাউন্ড বক্স, বিরাট বিরাট র্যাম্প, মানে এলাহি ব্যাপার, সেইগুলোকে শুধুমাত্র এই টিভি মিডিয়ামগুলো দেখাচ্ছে। এবং সেটা এই ভাইপোর বাহিনী, তারা সব লাইভ যেগুলো দেখাচ্ছে, মানে আপনারা যদি ফেসবুকে বা বিভিন্ন পোর্টালে দেখেন বুঝতে পারবেন না। আমি আমার স্ক্রিনে একটু ছবিটা দেখাচ্ছি। আজকে বারাসাতে যে কাছারি ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছে, একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের কোট আনকোট সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কিন্তু দলটা আঞ্চলিক, তিনি যখন বক্তৃতা দিচ্ছেন, দেখুন লোক, দেখুন, দেখেছেন দেখেছেন মানে একটা মাঠের 1/4 পূর্ণ হয়নি। মানে তার মানেটা কি বোঝায়? যে ভাইপো বা পিসি কারো সভাতেই লোক হচ্ছে না, কিন্তু তারা তাদের সরকারি ক্ষমতা খাটিয়ে, লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে লোক তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে পাহাড়ে গিয়েছিলেন, মানে দার্জিলিং এর যেখানে মাটিগাড়া, যেখানে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে গিয়েছিলেন, সেখানেও লোক হয়নি। মানে মমতা ব্যানার্জি বক্তৃতা দিচ্ছেন, আর হাজার হাজার মানুষ যাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল তারা বেরিয়ে আসছেন, কেউ আর নিতে পারছে না। এই কথাগুলো কেন টিভি চ্যানেলগুলো বারবার চালিয়ে যাচ্ছে, দেখিয়ে যাচ্ছে? আপনারাও নিশ্চয়ই রিমোটে অন্য চ্যানেলে চলে যাচ্ছেন, বা গান শুনছেন, বা সিনেমা দেখছেন, বা ওটিটি প্ল্যাটফর্মে চলে যাচ্ছেন। এগুলো কাহাতো কার কানের 12টা বেজে যাবে। বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে, বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে, তারা অসুস্থ হয়ে পড়বে। ফলে এগুলো আপনারা দেখছেন না, আর এই বাংলার মানুষ কেউ দেখতেও চায় না। কিন্তু এই অপদার্থ নির্বাচন কমিশন শুধুমাত্র বোঝে না। কেন অপদার্থ বলবেন না বলুন তো? যেদিন থেকে এসআইআর ঘোষণা হয়েছে তার আগে থেকে শুরু করে আজ পর্যন্ত এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কি না করেছে, কি না করেছে! মারধর! আরে বাবা, ইলেকশন কমিশনের অফিসারদেরও তো ধরে মারধর করা হয়েছে। জ্ঞানেশ কুমার এতটাই অপদার্থ, তিনি আছেন দিল্লিতে বসে,
তিনি দিল্লিতে বসে তিনি একদিকে যখন দেশের শীর্ষ আদালতে নির্বাচন কমিশন হেরে যাচ্ছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মামলায়, তিনি তখন কি করছেন জানেন? তিনি তখন একটা গ্লোবাল ডেমোক্রেসি নিয়ে আলোচনা হবে, সেটার উদযাপন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে তিনি ব্যস্ত আছেন। ভাবতে পারেন কত বড় অপদার্থ মাল হলে এরকম করা যায়। একটা নাকি বিশ্বের বিভিন্ন দেশ থেকে 100 জন প্রতিনিধি আসবেন, 21 তারিখ থেকে শুরু হবে, মানে এই মাসে জানুয়ারির 21 থেকে 23 পর্যন্ত চলবে। সমস্ত রাজ্যের যে সিইও, আমাদের এখানকার যে সিইও নির্বাচনী আধিকারিক যিনি মনোজ আগরওয়াল, তাকেও ডাকা হয়েছে। প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরি সেখানকার সিইওরা যাবেন এবং সেখানে বিশ্ব গণতন্ত্র নিয়ে আলোচনা করা হবে। বিশ্ব গণতন্ত্র নিয়ে তার বিরাট মাথা ব্যথা। তার দেশের, তাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে। এই ধরনের লোকগুলো কেন থাকে চেয়ারে বসে? কে দেয় এদেরকে এইসব দায়িত্ব? যদি না পালন করতে পারবেন ছেড়ে দিন ভাই, অনেক যোগ্য আইএএস অফিসার বসে আছেন। কিন্তু এই ধরনের লোক বসে থাকবে আর অন্ধের মতো কিছু না দেখার ভান করবে। আর ওই প্রথমে যে গল্পটা বললাম, জোকসটা বললাম, সানি লিওনির বাঙালি গৃহবধূ হওয়ার মতো, সে এমন একটা ভান করার চেষ্টা করবে যে আমি কত সংস্কার, দেখেছো আমি শ্বশুরকে বা ভাসুরকে দেখে আমার মাথায় ঘুমটা দিই, অথচ তার গোটা শরীর যে নাঙ্গা হয়ে গেল সেদিকে কোনো খেয়াল থাকে না। এরা হচ্ছে জ্ঞানেশ কুমাররা, হচ্ছে এই ধরনের লোক। মানে এই ধরনের অপদার্থতম লোককে বসিয়ে রাখার কোনো দরকার আছে কিনা আপনারা একটু ভালো করে ভেবে দেখবেন। সুপ্রিম কোর্টে যেটা হয়েছে, সুপ্রিম কোর্টে তো সত্যি মানে যা যা হয়েছে, অনেকগুলো কারণ তো অবশ্যই আছে, অনেকগুলো কারণ অবশ্যই আছে। এই কারণে বলছি যে দেখুন, শুনানিতে যে ডাকা হচ্ছে, শুনানিতে ডাকা হচ্ছে মানে এটা ঠিক আছে। শুনানিতে ডাকা হবে মানে ধরুন কারো বাবার নাম, মানে আমার বাবার নাম পরিমল মণ্ডল, আবার কোনো কোনো কাগজে পরিমল চন্দ্র মণ্ডল। তো আমার ভাই যদি পরিমল চন্দ্র লেখে, আমি যদি পরিমল মণ্ডল লিখি, যে কোনো একজনকে ইলেকশন কমিশন ডেকে বলবে যে কোনটা ঠিক, আপনি একটা কাগজ দেখান। এটা হচ্ছে শুনানি। সেখানে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের কাজ। আর এটা নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে হাতিয়ার করেছে আর মিডিয়াগুলো যেভাবে দেখিয়ে যাচ্ছে, এই দেবকে ডাকা হলো, এবকে ডাকা হলো, দুশ্মনকে ডাকা হলো, রাক্ষসকে ডাকা হলো, কেন ডাকা হলো, কেন ডাকা হলো? আরে বাবা, একটা ছোটখাটো কাগজ জমা দেবে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট লাগবে, তার মধ্যে বেরিয়ে চলে আসবে, এই তো কাজ। তো এটা তো একটা ব্যাখ্যা দরকার। এত 7 কোটির বেশি ভোটার, সেখানে 1 কোটি কত যেন চিহ্নিত করা হয়েছিল, কমে সেখান থেকে 94 লাখে এসে দাঁড়িয়েছে। আর 58 লক্ষ নাম প্রাথমিক যে খসড়া তালিকা বেরিয়েছে সেখানে সেই নামগুলো বাদ চলে গেছে। দেখুন, মৃত লোককে তো তৃণমূল বাঁচাতে পারবে না, স্থানান্তরিত হয়ে গেছে সেই ভোটারদের তো আর ওই রকম 14 জায়গায় করে নাম রাখা সম্ভব না। তো এই ধরনের ভুতুড়ে ভোটার আর বেশ কিছু ভোটার, তারা তো পালিয়ে গেছে। মানে সেই ছবি তো একদম শুরুতে, এসআইআর এর শুরুতেই দেখা গেছে যে বাংলাদেশ সীমান্তে যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা একদম পালিয়ে গেছে, লিটারেলি পালিয়ে গেছে। ফলে তাদেরকে আর ফিরিয়ে আনা সম্ভব না। আবার নতুন করে গেট খুলে দিয়ে চোরা পথে ওই রকম লক্ষ লক্ষ ভোটার আর ঢোকানো সম্ভব না। ফলে এটা বলবো না, তৃণমূল যেভাবে লাফাচ্ছে যেন ভোটেই জিতে গেছে, 2026-এর বিধানসভা নির্বাচনে তারা জিতে সরকার তৈরি করে ফেলেছে, এরকম একটা ভান করছে। এগুলো একটা উদ্ভট ব্যাপার। এই ধরনের ফাঁকা সভা, মমতা ব্যানার্জির বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফাঁকা সভা, এগুলো আপনারা একটু জেনে রাখুন আর নিশ্চিন্তে থাকুন। এত লাফালাফির কোনো কারণ নেই। চিৎকার দেখেছেন? উরে বাবা, মানে কিসের যন্ত্রণায় যে চিৎকার করছে সেগুলো তো আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। কিন্তু আজকের এপিসোডটা তৃণমূলের যন্ত্রণা, তৃণমূলের হতাশা, উদ্বেগ সেগুলো নিয়ে নয়, বরং উল্টে মমতা ব্যানার্জি যেভাবে আর্টিফিশিয়ালি হাসার চেষ্টা করছেন, অভিষেক ব্যানার্জির দল মানে এই তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা যেভাবে লম্ফ ঝম্ফ শুরু করেছে, কি হবে বলুন তো? কি হবে? সুপ্রিম কোর্ট বলেছে যে যাদের যাদের শুনানি হবে সেই তালিকাটা তোমরা গ্রাম পঞ্চায়েতের অফিসে বা ওয়ার্ড অফিসে তোমরা টাঙিয়ে দাও। সেই তালিকা টাঙালে অসুবিধা কি আছে? তালিকা টাঙানো হলো বা না হলো তাতে কি যায় আসে? আর কি বলেছে? আর বলেছে যে যিনি যাবেন শুনানিতে, তিনি চাইলে তার পরিবর্তে অন্য কেউও যেতে পারেন। এটা তো ইলেকশন কমিশন আগে থেকেই বলে রেখেছিল ভাই, যে যদি কোনো ব্যক্তি বাইরে থাকেন, ধরুন রাজ্যের বাইরে, দেশের বাইরে, শহরের বাইরে, তিনি ওই শুনানির দিন যেতে পারবেন না। তার পরিবারের কেউ বা তার কোনো বন্ধু, তিনি তো যেতে পারবেনই, এটা তো বলাই আছে আগে থেকে। এবারে কি হলো? এবারে হচ্ছে তিনি যদি থাকেনও তার গ্রামে বা তার শহরে বা তার পাড়ায়, তার সঙ্গে আরো একজনকে নিয়ে যেতে পারবেন। তিনি চাইলে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের BLA 2 তিনিও যেতে পারেন।
যাবেন, তাতে অসুবিধাটা কি আছে? 1 জন, 10 জন, 1000 জন, লক্ষ জন, কোটি জন, যতজন খুশি যান না। কিন্তু কাজটা কি? কাজটা হচ্ছে শুনানির একটা নোটিশ জারি হয়েছে যে আপনার নামের সঙ্গে এখানে মিলছে না, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মিলিয়ে দেখা হয়েছে, এবং এটা অপদার্থতা অবশ্যই আছে নির্বাচন কমিশনের। বারবার নতুন নতুন করে একই রকমের কাজের জন্য হাজার রকমের ফরমাইশ, সেগুলো তো আছে। এই কারণেই তো আমরা অপদার্থ বলছি গণেশ কুমারকে, এমনি এমনি বলছি না। তো যাই হোক, আমরা বলছি তৃণমূলে লাফানোর কোনো কারণ নেই। তৃণমূলে লাফানোর কোনো কারণ নেই এই কারণে, কি বলেছে, লিস্ট টাঙাতে হবে আর সঙ্গে একজন যেতে পারবে, এছাড়া আর কি? এছাড়া আর বিরাট কিছু না। অলরেডি 58 লাখ মানুষের নাম বাদ গেছে। অনেকে ভাবছেন যে আবার হয়তো এই 58 লক্ষটা আরো কমে যেতে পারে। আমার তা মনে হয় না, বরং আরো বাড়বে। কমার কোনো প্রশ্ন নেই। মৃত লোককে আপনি কোত্থেকে হাজির করবেন, সেটা কিছু করার নেই। তো এইবারে আসছি যে 7 তারিখ থেকে পিছিয়ে তো 14 তারিখ হয়েছিল, মানে 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর কথা। সেই দিন কি বেরোবে, এটা একটা কোটি টাকার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর গণেশ কুমার নিজেও জানেন না, তিনি অপদার্থ, তিনি কি করে জানবেন? আমাদের পক্ষে একটা স্পেকুলেশন জায়গায় আমরা রয়েছি যে যদি ঠিকঠাক ভাবে চায় এই নির্বাচন কমিশন, একা অপদার্থ গণেশ কুমার তো না, কিছু পদার্থও আছে, বেশ কিছু যোগ্য অফিসার তো আছেন, তারা যদি ঠিকঠাক করে কাজ করেন তাহলে 14 তারিখ হবে, না হলে হবে না। তার কয়েকদিন পরে হবে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পরে হলেও হবে। 23 বছর পরে এসআইআর হচ্ছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হচ্ছে ভোটার তালিকা এই পশ্চিমবঙ্গে। তো সেটা নকশা করে তাড়াহুড়ো করে না করাই ভালো, যতটা সম্ভব। দেখুন, জল থাকবেই ভোটার লিস্টে, যে জল থাকবে সেটা সবাই জানে, কমিশনও জানে, তৃণমূলও জানে, বিজেপি জানে, সিপিএম জানে, সবাই জানে কিছু জল থাকবেই। পুরোপুরি একদম আপনি রাজহাঁসের মতো দুধ থেকে শুধুমাত্র জল মেশানো দুধের মধ্যে দুধটুকু খেয়ে নেবে, জলটা পড়ে থাকবে, সেটা সম্ভব না। আমাদের এই ভারতীয় সমাজ ব্যবস্থায়, ভারতীয় গণতন্ত্রে, এত বৃহৎ একটা ডেমোক্রেসিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায় যেটা একদম বর্ডার এলাকায় রয়েছে, সেখানে পুরোপুরি একদম কলুষ মুক্ত, নিষ্কলুষ, একদম নিষ্কলঙ্ক ভোটার তালিকা, সেটা প্রকাশ করা সম্ভব না। তো আজকে সারাদিন কি হলো সেই দিকে আপনাদের নিশ্চয়ই নজর ছিল, যাদের ছিল না তাদেরকে আমরা জানিয়ে রাখি যে আজকে ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন ছিল। ফর্ম 7টা কি? ফর্ম 7 হচ্ছে সেই ফর্ম যেখানে কিনা আপনি আপত্তি জানাতে পারবেন কমিশনের কাছে। এসডিও অফিসে গিয়ে, বিডিও অফিসে গিয়ে আপনি একটা ফর্ম 7 জমা দিতে পারবেন। আপনি বলতে পারবেন যে স্যার বা ম্যাডাম, এই যে ভোটার খসড়া তালিকা বেরিয়েছিল, এখানে যার নাম আমি দেখতে পাচ্ছি, এই ব্যক্তি কিন্তু মারা গেছেন, আর এই ব্যক্তি কিন্তু ইনি থাকেন না, মানে আমার পাশের বাড়িতে একে গত 5 বছর 10 বছর ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, সম্ভবত উনি ভিন রাজ্যে চলে গেছেন, বা ভিন শহরে চলে গেছেন, বা অন্য জেলায় চলে গেছেন, বা অন্য কোনো বুথে চলে গেছেন, এই এলাকায় তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ডিলিটেশন মানে ভোটার তালিকা থেকে নাম ডিলিট করার জন্য, নাম মোছার জন্য ফর্ম 7টা জমা দেওয়ার কথা। সেইটা আজকে জমা দেওয়ার শেষ দিন ছিল, এবং সেই শেষ দিনে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। তৃণমূল কংগ্রেস শুরু থেকেই বিক্ষোভ করছে, রাস্তা অবরোধ করছে, কিন্তু আজকে দেখলাম বিজেপির তরফেও বেশ কিছু বিক্ষোভ কর্মসূচি আমাদের চোখে পড়েছে। এই কর্মসূচি, এই যে যূথবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে রাস্তা অবরোধ হোক, আন্দোলন হোক, স্লোগান হোক, এটা যদি করতো আগে থেকে আরো ভালো হতো। তবে বিজেপি নিজেকে পার্টি করেনি, তারা ইলেকশন কমিশনের উপরে ছেড়ে দিয়েছে। আর তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনকে বিজেপি বলে প্রচার করেছে, প্রচার করার চেষ্টা করেছে। কেউ কেউ বিশ্বাস করেছেন, কেউ কেউ করেননি। মানে এটা বিশ্বাস করার কোনো ব্যাপারই নেই, এটা একটা সাংবিধানিক সংস্থা, তারা এসআইআর করছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, আরো বহু রাজ্যে, বহু কেন্দ্রশাসিত এলাকায় হচ্ছে। এর আগে বিহারে হয়ে গেছে এসআইআর, তারপরে ভোটও হয়ে গেছে, সরকারও গঠন হয়ে গেছে, কারো কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই। অন্যান্য রাজ্যে যে চলছে, অন্য যে পশ্চিমবঙ্গ সহ 12 জায়গায় চলছে, কোথাও কোনো রকমের হই হল্লা নেই, যত কাণ্ড এইখানে। মানে এই যে পিসি ভাইপোর সরকার, তৃণমূল সরকার, তারা প্রথম থেকে একদম মেনে নেব না, নেব না, নেব না। এইবারে হয়েছে কি, আজকে ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদের লালবাগে একদম মহকুমা শাসকের দপ্তরের সামনে, এসডিওর অফিসের সামনে, এসডিও হচ্ছেন, তার পদাধিকার বলে ইআরও, সেখানে বিজেপির তরফে কিছু ফর্ম 7 নিয়ে যাওয়া হয়েছিল। এবারে হয়েছে কি, বাধা দেওয়ার একটা নির্দেশ তো একদম একদম ক্যামাক স্ট্রিট থেকে, কালীঘাট থেকে দেওয়া হয়ে গিয়েছিল। তো সেই নির্দেশ মোতাবেক সেখানে তৃণমূলের নেতারা, নেত্রীরা পৌঁছে যান, বেশ কিছু জঙ্গি, জেহাদি, লুঙ্গি, টুপি সবাই সেখানে পৌঁছে যায়, এবং বিজেপি যে গাড়িতে করে এনেছিল সেই গাড়িটাকে পুরো ভ্যান্ডালাইজ করে দেয়, ভাঙচুর করে দেয়। পুলিশ সেখানে ছিল,
পুলিশ না থাকলে হয়তো গাড়িটা জ্বালিয়ে দিত, কিন্তু শুধুমাত্র ইট ফিট দিয়ে মেরে ভেঙে টেঙে কয়েকজনকে রক্তারক্তি করে তার উপর দিয়ে মিটে গেছে। কিন্তু ঘটনাটা বিভৎস ঘটনা। এইসব ঘটনাগুলো এখন তো ইন্টারনেটের যুগ, এই অপদার্থ জ্ঞানেশ কুমারেরও দেখা উচিত, দেখে একটু ব্যবস্থা নেওয়া উচিত। আর দিল্লিতে বসে এই যে গ্লোবাল ডেমোক্রেসির আলোচনা, 70টা দেশ এবং 100টা প্রতিনিধি সমস্ত সিইও কে নিয়ে তিনি গণতন্ত্র নিয়ে আলোচনা করবেন কি বিশ্ব গণতন্ত্র, অথচ রসাতলে যাচ্ছে এ রাজ্যের গণতন্ত্র, সেটা একটুখানি আগে দেখুক। মানে আগে ঘরটা বাঁচান, তারপরে আপনি ওই ঘুমটা দেবেন। মানে স্নানের পরে বেরিয়ে আসছেন, সম্ভ্রম বাঁচাবেন নাকি সংস্কার বাঁচাবেন, আপনাকে আগে বেছে নিতে হবে। আগে আপনাকে আপনার ঘর বাঁচাতে হবে, আগে ভারতকে বাঁচাতে হবে, ভারতের যে অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, তারপরে আপনি গ্লোবাল গণতন্ত্র নিয়ে বিশ্ব গণতন্ত্র নিয়ে আপনি আলোচনা করুন, চা খান। আর এগুলো তো হয় একদম সেই 5 স্টার কোয়ালিটির হোটেলে, দিল্লিতে হবে অবশ্যই। দিল্লিতে সেখানে চা পান করতে করতে সুটেড বুটেড হয়ে টাই পরে ফু ফা কু কা একদম একদম ফরেন অ্যাকসেন্টে ইংলিশে সব আলোচনা হবে, সেগুলো সাধারণ মানুষের মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। খায় না মাথায় মাখে কোনো জানার দরকার নেই, তারা চোখের সামনে দেখছে যেভাবে গোটা রাজ্যে আগুন জ্বলছে, বিভিন্ন জেলায় জেলায় যেভাবে অবরোধ হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ইশারায় যেভাবে রাজ্য নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হয়েছিল বেশ কিছুদিন, সেখানে যখন তখন ঢুকে যাচ্ছে, যাকে তাকে আক্রমণ করা হচ্ছে। আগে এইটাকে মেটান, না হলে আপনার এই অপদার্থতাটা এমন জায়গায় পৌঁছবে যে আপনিও পশ্চিমবঙ্গে এলে এইভাবে ঘেরাওয়ের মুখে পড়বেন, এইভাবে আপনাকে থাপ্পড় খেয়ে ফিরে যেতে হবে। শুধুমাত্র কোর্টের থাপ্পড় না, যেটা অবশ্য এটা তৃণমূল দাবি করছে যে কোর্টে থাপ্পড় খেয়েছেন, তবে আমরা শুধুমাত্র এই একটা অপদার্থ জ্ঞানেশ কুমারের জন্য গোটা নির্বাচন কমিশনকে অপদার্থ বলতে পারি না। এই জ্ঞানেশ কুমার যে অপদার্থ সেটা নিয়ে আর কোনো সন্দেহ আমাদের নেই, এক বিন্দু সন্দেহ নেই। তবে তার এখনো পর্যন্ত সময় রয়েছে নিজেকে প্রমাণ করার। কিছুটা তো পড়াশুনো করতে হয়েছে, ইউপিএসসি ক্র্যাক করতে হয়েছে, একজন আইএএস অফিসার। প্রত্যেকের মধ্যেই অভূত সম্ভাবনা থাকে, প্রভূত সম্ভাবনা থাকে, বুদ্ধি থাকে, মেধা থাকে, শক্তি থাকে, সেটাকে কাজে লাগান। আর এই পিসি ভাইপোর যে জঙ্গলরাজ নয় মহাজঙ্গল রাজ চলছে এই সরকারের আমলে, সেই জঙ্গলরাজটাকে থামিয়ে সুষ্ঠু একটা ভোটের দিকে এগোন। জ্ঞানেশ কুমার এবং গোটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে এই আর্জি জানিয়ে, এই অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো এই এপিসোড শেষ করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। যারা প্রথমবার দেখছেন অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তার পাশেই দেখবেন সুপার থ্যাঙ্কস বলে একটি জায়গা রয়েছে, সুপার থ্যাঙ্কসে ক্লিক করে আপনারা আমাদেরকে সাপোর্ট পাঠাতে পারেন। এবং এই এপিসোড কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এই এপিসোড আমরা এখানেই ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।